রকিব হাসান। বাংলা কিশোর সাহিত্যের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল তার কলমে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1950 সালের 12ই ডিসেম্বর কুমিল্লা জেলায়। রহস্য আর রোমাঞ্চের সেই জাদুকর এই 2025-এর 15 অক্টোবর আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি এখনও বেঁচে আছেন তিন গোয়েন্দার প্রতিটি পাতায়, প্রতিটি রহস্যে, প্রতিটি অভিযানে। তিনি আমাদের শিখিয়েছিলেন সাহস মানে শুধু বন্দুক নয়, সত্যের পক্ষে দাঁড়ানো। এই অডিও বুকটি তাঁর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আর অশেষ কৃতজ্ঞতার এক ছোট্ট উপহার। গল্প বলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আছি আমি নিশি। আমাদের কৈশোরকালীন সময়ে পছন্দনীয় বইগুলোর মধ্যে সেবা প্রকাশনী হতে প্রকাশিত রকিব হাসানের লেখা 3 গোয়েন্দা সিরিজ অত্যন্ত জনপ্রিয়। গল্পের বর্ণনা এতই প্রাণবন্ত, মনে হতো যেন সব চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই অনুপ্রেরণায় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্প বলি চ্যানেলের প্রথম নিবেদন, 3 গোয়েন্দা সিরিজের প্রথম গল্প 3 গোয়েন্দা। গল্প 5 এবং বোঝার সুবিধার্থে শব্দে কিছু পরিবর্তন হলেও মূল গল্পের ধারাবাহিকতায় কোনো প্রভাব পড়বে না। এরকম সব চমৎকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক 3 গোয়েন্দা সিরিজে প্রথম গল্প 3 গোয়েন্দা। 3 গোয়েন্দা, রকিব হাসান, প্রথম প্রকাশ অগাস্ট 1985। রকি বিচ, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সাইকেলটা স্ট্যান্ডে তুলে রেখে ঘরে এসে ঢুকল রবিন মিলফোর্ড। গোলগাল চেহারা, বাদামি চুল, বেটিখাটো এক আমেরিকান কিশোর। রবিন এলি? শব্দ শুনে রান্নাঘর থেকে ডাকলেন মিসেস মিলফোর্ড। হ্যাঁ মা, সাড়া দিল রবিন। উকি দিল রান্নাঘরের দরজায়। কিছু বলবে? চেহারায় অনেক মিল মা আর ছেলের, চোখের রঙও এক। কেক বানাচ্ছেন মিসেস মিলফোর্ড। চাকরি কেমন লাগছে? ভালোই, বলল রবিন। কাজকর্ম তেমন নেই, বই ফেরত দিয়ে যায় পাঠকরা, নাম্বার দেখে জায়গা মতন ওগুলো তুলে রাখা, ব্যাস। পড়াশোনার প্রচুর সুযোগ আছে। কিশোর ফোন করেছিল। একটা কাঠের বোর্ডে কেক সাজিয়ে রাখতে রাখতে বললেন মা। কি বলেছে? একটা মেসেজ দিতে বলেছে তোকে। মেসেজ? কি মেসেজ? বুঝলাম না, আমার অ্যাপ্রনের পকেটে আছে। দাও। হাত বাড়ালো রবিন। একটু দাঁড়া, হাতের কাজটা সেরে দিচ্ছি। বড় দেখে একটা কেক তুলে নিলেন মা। ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে খেয়ে নে। নিশ্চয়ই খিদে পেয়েছে। কেকটা নিয়েই কামড় বসালো রবিন। হ্যাঁ রে রবিন, রোলস রয়েস তো পেলি। শুনেছে তাহলে? আমি না, কিশোর পেয়েছে। কেক চিবুতে চিবুতে বলল রবিন। চেষ্টা করেছিলাম, হয়নি। 180টা বেশি বলে ফেলেছিলাম। মোসা 210টা কম। ওই হলো। কিশোর পাওয়া মানে তোদেরও পাওয়া। রবিন, প্রতিযোগিতাটা কি ছিল রে? জানো না? চিবানো কেকটুকু কোত করে গিলে নিয়ে বলল রবিন। সে এক কাণ্ড। বড় এক জারে শিমের বিচি ভরে শোরুমের জানালায় রেখে দিয়েছিল কোম্পানি। রেন্টারাইড অটো রেন্টাল কোম্পানি? হ্যাঁ। ঘোষণা করলো যারে কটা বিচি আছে যে বলতে পারবে সোফা সহ একটা রোলস রয়েস দিয়ে দেওয়া হবে তাকে 30 দিনের জন্য। সব খরচ খরচা কোম্পানির। যাটা দেখে ঝটপট অ্যান্সার সাবমিট করে দিয়ে এলাম আমি আর মোসা। কিশোর তা করলো না। যারটা ভালো করে দেখলো এদিক থেকে ওদিক থেকে, বাড়ি ফিরে এলো, শুরু করলো হিসেব। কত বড় জার, বিচির সাইজ, প্রতিটা বিচি কতখানি জায়গা দখল করে, ইত্যাদি ইত্যাদি। 3টে দিন শুধু ওই নিয়েই রইল। তার উত্তরও পুরোপুরি সঠিক হয়নি, 3টে বেশি। তবে এর যে কাছাকাছি আর কারো ছিল না। কিশোরের জবাবকেই সঠিক ধরে নিয়েছে কোম্পানি। আবার কেকে কামড় বসালো রবিন। ছুটি তাহলে খুব আনন্দেই কাটছে তোদের। একটা কাপড়ে হাত মুছতে মুছতে মা বললেন। কোথায় কোথায় যাচ্ছিস? সেটা নিয়ে ভাবছি। বাকি কেকটুকু মুখে পুরে দিল রবিন।
আরেকটা নিবি? মাথা নাড়ল রবিন, হাত বাড়ালো। মেসেজটা মা? পকেট থেকে কাগজের টুকরোটা বের করলেন মিসেস মিলফোর্ড। ইংরেজিতে বানান করে করে বলেছে কিশোর, লিখে নিয়েছেন তিনি। পড়লেন, সবুজ ফ্যাটাক এক খেপা খানা চেলো। মানে কি রে? সবুজ ফটক এক দিয়ে ঢুকতে হবে, ছাপাখানা চালু হয়ে গেছে। বলতে বলতে ঘুরে দাঁড়ালো রবিন, রওনা হয়ে গেল দরজা দিকে। ও মা, এই এলি আর এখনই? থেমে গেলেন মা। বেরিয়ে গেছে রবিন, কাজ ঝাঁকালেন তিনি। এক ছুটে হলরুম পেরোলো রবিন। দরজা খুলে প্রায় ছিটকে বেরিয়ে এলো বাইরে। ধাক্কা দিয়ে স্ট্যান্ড সরিয়ে এক লাফে সাইকেলে চড়ে বসলো। পা ভাঙা ভুলেই গেছে যেন। ব্যথার তেমন পায় না এখন, সাইকেল চালাতেও বিশেষ অসুবিধা হয় না। পাহাড়ে চড়তে গিয়ে ঘটিয়েছে ঘটনাটা। ভাঙা জায়গায় ব্রেস লাগিয়ে দিয়েছেন ডাক্তার আলমানজু। অভয় দিয়েছেন শিগগিরই ঠিক হয়ে যাবে পা। ছোট্ট ছিমছাম শহর রকি বিচ, এক পাশে প্রশান্ত মহাসাগর, অন্য পাশে শান্তামণিকা পর্বতমালা। পর্বত বললে বাড়িয়ে বলা হয় শান্তামণিকাকে, পাহাড় বললে কম হয়ে যায়। ওরই একটাতে চড়তে গিয়ে বিপত্তি ঘটিয়েছে রবিন। বেশ খাড়া, সাধারণত কেউ চড়তে যায় না। বাজি ধরে ওটাতেই চড়তে গেল সে। 500 ফুট উঠেছিল কোনো মতে, তারপরে পা পিছলালো। শহরতলির প্রান্ত ছাড়িয়ে এলো রবিন। ওই যে দেখা যাচ্ছে জাঙ্কিয়ার্ডটা, পাশা স্যালভেজ ইয়ার্ড। দুই ভাই, জাহেদ পাশা আর রাশেদ পাশা, বাঙালি, গড়ে তুলেছিলেন ওই জাঙ্কিয়ার্ড। আগে নাম ছিল পাশা বাতিল মালের আড়ত। ইংরেজি অক্ষরে সাইনবোর্ড লাগানো হয়েছিল বাংলা নামের। সঠিক উচ্চারণ কেউই করতে পারতো না, খালি বিকৃত উচ্চারণ। রেগেমেগে শেষে নামটাই বদলাতে বাধ্য হয়েছেন রাশেদ পাশা, কিশোরের চাচা। এখন রাশেদ পাশা একাই চালান স্যালভেজ ইয়ার্ড। ভাই নেই, ভাবি নেই, দুজনেই মারা গেছেন এক মোটর দুর্ঘটনায়। হলিউড থেকে ফিরছিলেন রাতের বেলা, পাহাড়ি পথ। কেন যে ব্যালেন্স হারিয়েছিল গাড়িটা জানা যায়নি। নিচের গভীর খাদে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। কিশোরের বয়স তখন এই বছর 7। অনেক কিছুই পাওয়া যায় পাশা স্যালভেজ ইয়ার্ডে, তবে সবই পুরনো। আলপিন থেকে শুরু করে রেলগাড়ির ভাঙা বগি, চাই কি জাহাজের খোলের টুকরোও আছে। নিলামে কিনে আনেন রাশেদ পাশা। বেশিরভাগই বাতিল জিনিস, তবে মাঝে মাঝে ভালো জিনিসও বেরিয়ে পড়ে। ওগুলো বেশ ভালো দামে বিক্রি হয়। আর বাতিল জিনিসপত্রের অনেকগুলোই সারিয়ে নেওয়া যায়, ওগুলো থেকেও মোটামুটি টাকা আসে। সব মিলিয়ে ভালো লাভ, তবে খাটুনি অনেক। কিশোরদের জন্য পরম লোভনীয় জায়গাটা, খুঁজলেই বেরিয়ে পড়ে প্রচুর খেলার জিনিস। ইয়ার্ডের আরও কাছে চলে এসেছে রবিন। চোখে পড়ছে রংচঙে টিনের বেড়ার গায়ে আঁকা বিচিত্র সব ছবি, স্থানীয় শিল্পীদের আঁকা। বেড়ার গায়ে সামনের দিকে আঁকা রয়েছে গাছপালা, ফুল, হ্রদ। হ্রদের পানিতে সাঁতার কাটছে রাজহাঁস। পাশে পাহাড়ের ওপারে সাগর, সাগরে পাল তোলা জাহাজ, নৌকা। কেমন একটা হাসি হাসি ভাব ছবিগুলোতে। ভিড়ে কিছু নয়। লোহার বিরাট সদর দরজা, পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল কোনো প্যালেস, ওখান থেকেই কিনে আনা হয়েছে পাল্লাচোরা। রং করতেই আবার প্রায় নতুন হয়ে গিয়েছে। ইয়ার্ডে শোভা বাড়াচ্ছে এখন। দরজার কাছে গেল না রবিন, পাশ কাটিয়ে চলে এলো। বেড়ার ধার ধরে ধরে এগিয়ে গেল শখানেক গজ। এখানে বেড়ার গায়ে আঁকা নীল সাগর। দুটো মাছ তুলে পাল তোলা একটা জাহাজ ঝড়ের কবলে পড়েছে। মাথা উঁচু করে দেখছে একটা বড় মাছ। সাইকেল থেকে নামলো রবিন, হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে এলো বেড়ার কাছে। হাত বাড়িয়ে মাছের চোখ টিপে ধরল। নিঃশব্দে ডালার মতো উঠে গেল বেড়ার গায়ে লেগে থাকা দুটো সবুজ বোর্ড। কয়েকটা গোপন প্রবেশ পথের একটা সবুজ ফটক এক। সাইকেল নিয়ে ইয়ার্ডে ঢুকে পড়ল রবিন। আবার নামিয়ে দিল বোর্ড দুটো। কানে আসছে ঘটাং ঘট ঘটাং ঘট আওয়াজ। কোলের আউটডোর ওয়ার্কশপের দিকে চেয়ে মুচকে হাসলো রবিন। ভাঙা মেশিনটা তো মেরামত হয়েছেই, কাজও শুরু হয়ে গেছে। মাথার উপরে টিনের চাল, 6 ফুট চওড়া। টিনের এক প্রান্ত আটকে দেয়া হয়েছে বেড়ার মাথায়, আরেক প্রান্ত খুঁটির ওপর। ভেতরের দিকে বেড়ার ঘরের প্রায় পুরোটার মাথায় টানা রয়েছে এই চাল।
ভালো আর দামি জিনিসগুলো এই চালার নিচে রাখেন রাশেদ পাশা। এক পাশে খানিকটা জায়গার মালপত্র সরিয়ে তার ওয়ার্কশপ বসিয়েছে কিশোর। সাইকেল স্ট্যান্ডে তুলে রাখতে রাখতে একবার পেছনে ফিরে চাইল রবিন। দৃষ্টি বাধা পেল পুরনো জিনিসপত্রের স্তূপে। ইয়ার্ডের মূল অফিস আর কিশোরের ওয়ার্কশপের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই স্তূপ। অফিসের রঙিন টালির চূড়াটা শুধু চোখে পড়ে এখান থেকে। মেরি চাচির কাচে ঘেরা চেম্বারটা দেখা যায় না। পুরনো জিনিস কেনার কাজে প্রায় সারাক্ষণই বাইরে বাইরে থাকেন রাশেদ চাচা। ইয়ার্ড আর অফিসের ভার থাকে তখন মেরি চাচির উপর। ওয়ার্কশপে ঢুকে পড়ল রবিন। ছোট প্রিন্টিং মেশিনটার কাছে দাঁড়িয়ে আছে লম্বা বলিষ্ঠ এক কিশোর। কুচকুচে কালো গায়ের রং, মাথায় কোকড়া কালো চুল। আমেরিকান মুসলমান, মুসা আমান। মহা ব্যস্ত মুসা, ঘামছে দরদর করে। সাদা এক গাদা কার্ড পড়ে আছে পাশের একটা ছোট টুলে। একটা করে কার্ড তুলে নিয়ে মেশিনে ছাপাচ্ছে। ছাপা হয়ে গেলেই আবার বের করে নিচ্ছে দ্রুত হাতে। পাশে তাকালো রবিন। পুরনো একটা সুইভেল চেয়ারে বসে আছে কিশোর পাশা। হালকা পাতলা শরীরের তুলনায় মাথাটা বড়, ঝাঁকড়া চুল, চওড়া কপালের তলায় অপূর্ব সুন্দর দুটো চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। বুড়ো আঙ্গুল আর তর্জনীর সাহায্যে চিমটি কাটছে নিচের ঠোঁটে। ভাবনা ঝড় বইছে মাথায়। বুঝতে পারল রবিন। কি ছাপাচ্ছ? মেশিনের কাছে গিয়ে গিয়ে বলল রবিন। এই যে এসে গেছে, ফিরেছেই বলল মুসা। ভাবনার জগৎ থেকে ফিরে এলো কিশোর। রবিনের দিকে চেয়ে বলল, মেসেজ পেয়েছো? পেয়ে তো এলাম, জবাব দিল রবিন। গুড, ভিড়কি চালে বলল কিশোর। মুসা একটা কার্ড দেখা ওকে। মেশিন বন্ধ করে দিল মুসা। একটা কার্ড তুলে নিয়ে বাড়িয়ে ধরল রবিনের দিকে। নাও। বড় আকারের একটা ভিজিটিং কার্ড, ইংরেজিতে লেখা 3 গোয়েন্দা, 3টি প্রশ্নবোধক চিহ্ন। প্রধান কিশোর পাশা, সহকারী মুসা আমান, নথি গবেষক রবিন মিলফোর্ড। বাহ, সুন্দর হয়েছে তো, প্রশংসা করল রবিন। এগিয়ে যাওয়াই ঠিক করলে তাহলে? হ্যাঁ, ইনভেস্টিগেশন এজেন্সি খোলার এই তো সুযোগ, বলল কিশোর। স্কুল ছুটি, 30 দিনের জন্য একটা গাড়ি হয়ে গেল, খুব কাজে লাগবে। থামলো একটু সে। সরাসরি রবিনের দিকে তাকালো। আমরা এখন 3 গোয়েন্দা, এজেন্সির চার্জে থাকছি আমি। তোমার কোন আপত্তি আছে? না, মাথা নাড়ল রবিন। ডিটেকশনের কাজ আমার চেয়ে ভালো বোঝো তুমি। গুড, সহকারী হতে মোসারও আপত্তি নেই, বলল কিশোর। তোমার এখন সময় খারাপ, পা ভাঙা, দৌড়ঝাঁপের কাজগুলো খুব একটা করতে পারবে না। বসে বসেই কিছু করো। আপাতত পড়ালেখা আর রেকর্ড রাখার দায়িত্ব রইল তোমার উপর। আমি রাজি, বলল রবিন, এবং খুব খুশি হয়ে। লাইব্রেরিতে কাজের ফাঁকে ফাঁকেই পড়াশোনাটা সেরে ফেলতে পারবো। রেকর্ড রাখাটাও এমন কিছু কঠিন না। গুড, মাথা ঝাঁকালো কিশোর। ভেবে বসো না খুব হালকা কাজ পেয়ে গেছো। তদন্তের নিয়ম কানুন অনেক বদলে গেছে আজকাল। এ কাজে এখন প্রচুর পড়াশোনার গবেষণা দরকার। কি হলো, কার্ডের দিকে ওভাবে চেয়ে আছো কেন? 3টে প্রশ্নবোধক চিহ্ন কেন? সূক্ষ্ম একটা হাসির আভাস দেখা গেল কিশোরের মুখে। চট করে একবার চাইলো মুসার দিকে। ঠিকই বলেছ কিশোর। মুসার চোখে বন্ধুর প্রতি শ্রদ্ধা। ঠিক অনুমান করেছো তুমি। কি জানতে চাইল রবিন। তুমিই বলো, কিশোরকে বলল মুসা। গুছিয়ে বলতে পারবো না আমি। চিহ্নগুলো কার্ডে বসানোর অনেক কারণ আছে, ব্যাখ্যা করতে লাগলো কিশোর। 1, রহস্যের ধ্রুব চিহ্ন ওই প্রশ্নবোধক। আমরা কার্ডে দিয়েছি কারণ যে কোনো রহস্য সমাধানে আগ্রহী আমরা। চিৎকে চুরি থেকে শুরু করে ডাকাতি, রাহাজানি, খুন, এমনকি ভৌতিক রহস্যের তদন্তেও পিছপা নই। 2, চিহ্নগুলো আমাদের ট্রেডমার্ক। দলে 3 জন, তাই 3টে চিহ্ন। থামল সে। অপেক্ষা করে রইল রবিন। 3, আবার শুরু করলো কিশোর। লোকের মনে কৌতূহল জাগাবে ওই চিহ্ন। কেন বসানো হয়েছে জিজ্ঞেস করবেই। কথা আর কি কারণ জানার কৌতূহল হলো খুব, কিন্তু বলার জন্য চাপাচাপি করলো না রবিন। বন্ধুর স্বভাব জানে।
নিজে থেকে না বললে হাজার চাপাচাপি করেও মুখ খোলানো যাবে না কিশোরের। মেশিন ঠিক, কার্ড ছাপানো শেষ, গাড়িও পেয়ে গেছি, বলল রবিন। এবার কোনো একটা কাজ পেয়ে গেলেই নেবে পড়তে পারতাম। কাজ একটা পেয়ে গেছি আমরা, মুসা জানালো। পাইনি এখনো, শুধরে দিল কিশোর। বাবার আশা আছে। সোজা হয়ে বসল সে। তবে সামান্য একটা অসুবিধা আছে। কেসটা কি? অসুবিধাটাই বা কি? কৌতূহল ঝরল রবিনের গলায়। একটা ভূতুরে বাড়ি খুঁজছে মিস্টার ডেভিড ক্রিস্টোফার। সত্যি সত্যি ভূত থাকতে হবে। তার একটা ছবির শুটিং করবেন সেখানে, জানালো মোসা। স্টুডিও থেকে শুনে এসেছে বাবা। হলিউডের বেশ বড়সড় একটা স্টুডিওতে বিশেষ দায়িত্বপূর্ণ পদে বহাল আছে মুসার বাবা মিস্টার রাফাত আমান। ভূতুরে বাড়ি? গুরু কুচকে আছে রবিনের। তাও আবার সত্যি সত্যি ভূত থাকতে হবে? তা কি করে সম্ভব? ভূত আছে কি নেই সেটা পরের কথা। তেমন একটা বাড়ির খোঁজ পেলেই তদন্ত শুরু করে দেব আমরা, জবাব দিল কিশোর। ভূত থাকলে তো কথাই নেই, আর না থাকলেও ক্ষতি নেই। আমরা খোঁজ খবর করতে শুরু করলেই জানাজানি হবে, নাম ছড়াবে 3 গোয়েন্দার। অসুবিধে কি ভূত নিয়েই? না। তবে মিস্টার ক্রিস্টোফার আমাদেরকে কাজ দিতে রাজি হচ্ছেন না। হতেই হবে তাকে, আমাদের সার্ভিস নিতে বাধ্য করব। কেমন রহস্যময় শোনালো কিশোরের গলা। 3 গোয়েন্দা যাত্রা শুরু হবে মিস্টার ডেভিড ক্রিস্টোফারের কাজ নিয়েই। শিওর শিওর, ব্যঙ্গ প্রকাশ পেল রবিনের গলায়। মার্চ করে সোজা গিয়ে ঢুকে পড়ব পৃথিবী বিখ্যাত এক চিত্র পরিচালকের অফিসে, এবং আমরা গিয়ে হাজির হলেই কাজ দিয়ে দেবেন। এতই সহজ? খুব কঠিনও মনে হচ্ছে না আমার কাছে, বলল কিশোর। ইতিমধ্যে মিস্টার ক্রিস্টোফারকে ফোন করেছি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য। ইয়াল্লা! রবিনের মতোই ভুরু কুচকে গেছে মোসার। তিনি দেখা করবেন আমাদের সঙ্গে? না, সহজ গলায় বলল কিশোর। লাইনই দেয়নি তার সেক্রেটারি। তা তো দেবেই না, বলল মোসা। শুধু তাই না, শাসিয়েছে তার অফিসের কাছাকাছি গেলেই আমাদেরকে হাজতে পাঠানোর ব্যবস্থা করবে, যোগ করল কিশোর। মেয়েটাকে জানো? কেরি ওয়াইল্ডার। মুরব্বি কেরি? একসঙ্গে বলে উঠল মুসা আর রবিন। মাথা ঝাঁকালো কিশোর। ওদের চেয়ে কয়েক গ্রেড ওপরের ছাত্রী কেরি ওয়াইল্ডার। পড়ালেখায় ভালো, সুনাম আছে ভালো মেয়ে বলে। স্কুলে নিচে গ্রেডের ছাত্রছাত্রীদের ক্লাস নেয় মাঝে মাঝে। মুরব্বিয়ানা ফলানোর লোভটা সামলাতে পারে না, ফলে নাম হয়ে গেছে মুরব্বি কেরি। এবারে ছুটিতে তাহলে সেক্রেটারির কাজ নিয়েছে মুরব্বি। চিন্তিত দেখাচ্ছে রবিনকে। মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে দেখা করার আশা ছেড়ে দাও। মুরব্বির অফিস পেরোনোর চেয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া অনেক সহজ। মূল অসুবিধে এটাই, বলল কিশোর। তবে যে কাজে নামতে যাচ্ছি, বাধার বিপদ আসবেই পদে পদে। ওসবের মোকাবেলা করতে না পারলে নামাই উচিত না। আগামীকাল সকালে রোলস রয়েসে চেপে হলিউডে চলে যাব। দেখা করতেই হবে মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে। যদি পুলিশে খবর দেয় মুরব্বি, বলল রবিন। আমার ব্যাপারে অবশ্য ভাবছি না। কাল তোমাদের সঙ্গে যেতে পারবো না আমি, লাইব্রেরিতে কাজ আছে। তাহলে আমি আর মুসা যাব কাল সকাল 10টায়। তার আগেই গাড়ি পাঠাতে ফোন করব কোম্পানিকে। হ্যাঁ, তুমি একটা কাজ করো রবিন, বলে একটা কার্ড তুলে নিল কিশোর। উল্টো পিঠে একটা নাম লিখে বাড়িয়ে ধরল। এটা রাখো, এই নামের একটা দুর্গ আছে। পুরোনো ম্যাগাজিন কিংবা পত্রপত্রিকায় নিশ্চয়ই উল্লেখ থাকবে। এটার ব্যাপারে যত বেশি পারো তথ্য জোগাড় করবে। টেরর ক্যাসল, পরে ফিসফিসিয়ে বলল রবিন। বড় বড় হয়ে গেছে চোখ। নাম শুনেই ঘাবড়ে গেলে? এত ভয় পেলে গোয়েন্দাগিরি করবে কি করে? না না, ঘাবড়াইনি। ঠিক আছে, বাধা দিয়ে বলল কিশোর। কিছু কার্ড সঙ্গে রাখো, 3 জনকেই রাখতে হবে এখন থেকে। এগুলোই আমাদের পরিচয়পত্র। আগামীকাল থেকে পুরোপুরি কাজে নামবো আমরা। পালন করব যার যার দায়িত্ব। পরদিন সকালে
গাড়ি পৌঁছার অনেক আগেই তৈরি হয়ে গেল মুসা আর কিশোর। লোহার গেটের বাইরে এসে রোলস রয়েসের অপেক্ষায় রইল ওরা। দুজনেরই পরনে সানডে স্যুট, শার্ট আর নেকটাই, পরিপাটি করে আছড়ানো চুল, পরিচ্ছন্ন চেহারা, হাতের নখ অবধি পরিষ্কার করেছে ব্রাশ ঘষে। অবশেষে হাজির হলো বিশাল রোলস রয়েস। গাড়িটার উজ্জ্বলতার কাছে নিজেদেরকে একেবারে ম্লান মনে হলো দুজনের। পুরনো ধাঁচের ক্লাসিক্যাল চেহারা, প্রকাণ্ড দুটো হেডলাইট, চৌকো বাক্সের মতো দেখতে মূল শরীরটা, কুচকুচে কাক, চকচকে পালিশ, মুখ দেখা যায়। খাইছে। কিশোরের মুখে শোনা বাঙালি বুলি ঝাড়ল মুসা। এগিয়ে আসা গাড়িটার দিকে অবাক চোখে চেয়ে আছে। 110 বছর বয়সী কোটিপতির উপযুক্ত, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির একটা, বলল কিশোর। কোটিপতি এক আরব শেখের অর্ডারে তৈরি হয়েছিল। এই গাড়ি নাকি পছন্দ হয়নি শেখের, ফলে ডেলিভারিও নেয়নি। কম দামে পেয়ে কিনে নিয়েছে রেন্ট আ রাইড কোম্পানি, নিজেদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছে। কাছে এসে দাঁড়িয়ে পড়ল রোলস রয়েস। ঝাটকা দিয়ে খুলে গেল দরজা। ড্রাইভিং সিট থেকে দ্রুত নেমে এলো শোফার। 6 ফুট লম্বা, 8-8 দেহের গড়ন, লম্বাটে হাসি খুশি চেহারা। এক টানে মাথার টুপি খুলে হাতে নিয়ে নিল। মাস্টার পশা? সব প্রশ্ন চোখে কিশোরের দিকে চেয়ে আছেন লোকটা। আমি হ্যানসন শোফার। পরিচিত হয়ে খুশি হলাম মিস্টার হ্যানসন, বলল কিশোর। আমাকে কিশোর বলে ডাকবেন, আর সবাই যেমন ডাকে। প্লিজ স্যার। দুঃখ পেয়েছেন যেন শোফার। আমাকে শুধু হ্যানসন বলবেন। আপনাকে নাম ধরে ডাকা উচিত হবে না, কারণ এখন আপনার অধীনে কাজ করছি আমি, বেয়াদবি করতে চাই না। ঠিক আছে, শুধু হ্যানসন, বলল কিশোর। থ্যাংক ইউ স্যার। আগামী 30 দিনের জন্য এই গাড়ি আপনার। 24 ঘন্টার জন্য নিশ্চয়ই? শর্ত তাই ছিল। নিশ্চয়ই স্যার। পেছনের দরজা খুলে ধরল হ্যানসন। প্লিজ। থ্যাংক ইউ বলে গাড়িতে উঠল কিশোর। মুসাও ঢুকলো। হ্যানসনের দিকে চেয়ে বলল কিশোর, বেশি ফর্মালিটির দরকার নেই, দরজা আমরাই খুলতে পারবো। কিছু মনে করবেন না স্যার, বলল ইংরেজ শোফার। চাকরির পুরো দায়িত্ব পালন করতে দিন আমাকে, ঢিল দিয়ে নিজের স্বভাব নষ্ট করতে চাই না। পিছনে দরজা বন্ধ করে দিল হ্যানসন। সামনের দরজা খুলে ড্রাইভিং সিটে উঠে বসল। কিন্তু মাঝে মধ্যে তাড়াহুড়ো করে বেরোতে কিংবা ঢুকতে হতে পারে আমাদের, বলল কিশোর। তখন আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। তবে এক কাজ করা যায়, শুরুতে একবার দায়িত্ব পালন করবেন আপনি, আরেকবার একেবারে বাড়ি ফিরে। মাঝে যতবার খোলা বা বন্ধ করার দরকার পড়বে আমরাই করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। সুন্দর সমাধান। রিয়ার ভিউ মিররে চোখ পড়ল কিশোরের। তার দিকে চেয়ে হাসছে হ্যানসন। তাড়াতাড়ি বলল কিশোর, অনেক সম্ভ্রান্ত লোকের কাজ করেছেন নিশ্চয়ই? বুঝতেই পারছি, ওরা কেউই আমাদের মতন ছিল না। অনেক আজব উদ্ভট জায়গায় যেতে হতে পারে আমাদের কাজ করতে। একটা কার্ড নিয়ে হ্যানসনের দিকে বাড়িয়ে ধরল সে। এটা দেখলেই আন্দাজ করতে পারবেন। গম্ভীর মুখে কার্ডটা ফিরিয়ে দিতে দিতে বলল হ্যানসন, বুঝতে পেরেছি স্যার। আপনাদের কাজ করতে আমার খুবই ভালো লাগবে। কিশোর অ্যাডভেঞ্চারের কাজ করে একঘেয়েমিও কাটাতে পারবো। এতদিন শুধু বুড়োদের চাকরি করেছি, সবাই বাড়ি থেকে অফিস কিংবা অফিস থেকে বাড়ি, মাঝে মধ্যে পার্টিতে যেত, ব্যাস। তো এখন কোথায় যাব স্যার? হ্যানসনকে খুব পছন্দ হয়ে গেছে দুই গোয়েন্দার। লোকটা সত্যিই ভালো, তাদেরকে মোটেই অবহেলা করছে না। হলিউডে প্যাসিফিক স্টুডিওতে, বলল কিশোর। মিস্টার ডেভিড ক্রিস্টোফারের সঙ্গে দেখা করব। গতকাল ফোনে টেলিফোন করেছিলাম তাকে। যাচ্ছি স্যার। মৃদু গর্জন করে উঠল রোলস রয়েসের দামি ইঞ্জিন। এতই মৃদু যে শোনাই যায় না প্রায়। পাহাড়ি পথ ধরে মসৃণ গতিতে হলিউডের দিকে ছুটল রাজকীয় গাড়ি। সামনের পথের উপর দৃষ্টি রেখেই বলল হ্যানসন, গাড়িতে টেলিফোন আছে, একটা রিফ্রেশমেন্ট কম্পার্টমেন্টও আছে, চাইলে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ, গম্ভীর গলায় বলল কিশোর। এত দামি একটা গাড়িতে চড়ে নিজেকে হোমরা চোমরা গোছের কেউ একজন ভাবতে শুরু করেছে ইতোমধ্যেই।
সামনের সিটের পেছনে বসানো একটা খোপের ছোট্ট দরজা খুলে ফেললো বোতাম টিপে। বের করে আনলো টেলিফোন রিসিভারটা। এত সুন্দর রিসিভার জীবনে দেখেনি সে। সোনালি রং, চকচকে পালিশ, কোনো ডায়াল নেই, একটা বোতাম আছে শুধু। মোবাইল টেলিফোন, জানালো হ্যানসন। বোতামে শুধু একবার চাপ দিলেই যোগাযোগ হয়ে যাবে অপারেটরের সঙ্গে। তাকে নাম্বার জানালে লাইন দিয়ে দেবে, খুব সহজ। রিসিভারটা আবার আগের জায়গায় রেখে দিল কিশোর। আরাম করে হেলান দিয়ে বসলো নরম চামড়া মোড়ানো পুরু গতিতে। দেখতে দেখতে হলিউডে এসে ঢুকলো গাড়ি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ধার দিয়ে চলেছে এখন। গন্তব্যস্থান যতই কাছে আসছে অস্থির হয়ে উঠছে মশা, খালি উসখুস করছে। কিশোর, শেষে বলেই ফেলল সে। বুঝতে পারছি না স্টুডিওর গেট পেরোবো কি করে। আমাদের কি কিছুতেই ঢুকতে দেবে না দারোয়ান। ওই গেটই বেরোতে পারবো না আমরা। উপায় একটা ভেবে রেখেছি, বলল কিশোর। কাজে লাগলেই হয়। এই যে এসে গেছি। কুচু বিশাল এক দেয়ালের ধার দিয়ে এগিয়ে চলেছে গাড়ি। বড় বড় দুটো ব্লক পেরিয়ে এলো। সামনের দেয়ালের পায়ে বিরাট লোহার দরজা, গেটের কপালে বড় বড় করে লেখা প্যাসিফিক স্টুডিও। দরজার সামনে এসে থামলো গাড়ি। বন্ধ পাল্লা। হর্নের আওয়াজ শুনে পাল্লার একদিকে ছোট্ট একটা গর্তের সামনে থেকে ঢাকনা সরে গেল। উকি দিল একটা গোমরা মুখ। কোথায় যাবেন? জানালা দিয়ে মুখ বের করে দিল হ্যানসন। মিস্টার ডেভিড ক্রিস্টোফার। পাশ আছে? পাশের দরকার নেই, টেলিফোন করেই এসেছি। মিছে কথা বলেনি হ্যানসন, ঠিকই টেলিফোন করেছিল কিশোর। মিস্টার ক্রিস্টোফারকে লাইনে দেয়া হয়নি, সেটা তার দোষ না। ও ও অনিশ্চিতভাবে মাথা চুলকালো দারোয়ান। ঠিক এই সময় পেছনের এক পাশে সাইড উইন্ডো খুলে গেল। বেরিয়ে এলো কিশোরের মুখ। এই যে ভাই, কি হয়েছে, দেরি কেন? দারোয়ানের দিকে চোখ মোছার। কিশোরের কথা কানে যেতেই চমকে উঠল। কেমন ঘর ঘরে গলা, কথায় খাঁটি ব্রিটিশ টান। ফিরে চাইল। ইয়াল্লা, প্রায় চেঁচিয়ে উঠল সে। এ কোন কিশোরকে দেখছে? ঝুলে পড়েছে কিশোরের ঠোঁট, মাড়ি বেরিয়ে পড়েছে, মাথা সামান্য পেছনে হেলানো, নাকের উপর দিয়ে চেয়ে আছে। বিচ্ছিরি। মিস্টার ডেভিড ক্রিস্টোফারের কিশোর সংস্করণ, কোনো খুঁত নেই। একসময় টিভিতে অভিনয় করে প্রচুর নাম কামিয়েছে কিশোর। এই অঞ্চলে তখন ছিল না মোসা, কিশোরের সেসব অভিনয় দেখেনি। তবে আজ বুঝতে পারলো লোকে কেন কিশোর পাশার নাম রেখেছে নকল পাশা। হাঁ করে কিশোরের দিকে চেয়ে আছে দারোয়ান, রান এই মুখে। ঠিক আছে। নাকের উপর দিয়ে দারোয়ানের মাথা থেকে পা পর্যন্ত নজর বোলালো একবার কিশোর মিস্টার ক্রিস্টোফারের অনুকরণে। সন্দেহ থাকলে ফোন করছি আমি চাচাকে। সোনালি রিসিভারটা বের করে আনলো কিশোর, কানে ঠেকালো। বোতাম টিপে দিয়ে নিচু গলায় নাম্বার চাইলো। আসলে পাশা স্যালভেজ ইয়ার্ডের নাম্বার। সত্যিই তার চাচার লাইন চেয়েছে কিশোর। দামি গাড়িটার দিকে আরেকবার চাইলো দারোয়ান। সোনালি রিসিভারটা দেখলো। কিশোরের টেলিফোন কানে ঠেকিয়ে কথা বলার ভঙ্গিতে দেখলো, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেললো। ঠিক আছে, আপনার ফোন করার দরকার নেই, আমি জানিয়ে দিচ্ছি আপনারা তার অফিসে যাচ্ছেন। থ্যাংক ইউ। খুলে গেল দরজা। হ্যানসন আগে বাড়ো, গম্ভীর গলায় দারোয়ানকে শুনিয়ে শুনিয়ে আদেশ দিল কিশোর। সূক্ষ্ম একটা হাসি রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল হ্যানসনের ঠোঁটে। সাঁ করে গাড়ি ঢুকিয়ে দিল ভেতরে। শুনছিলেন তিন গোয়েন্দা সিরিজের প্রথম গল্প তিন গোয়েন্দা। আজ ছিল প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের চ্যানেল গল্প বলির সাথেই থাকুন। ধন্যবাদ।